অপমান এবং প্রায় একটা অমানবিক যে নিষ্ঠুরতার চর্চা তার সঙ্গে চালানো হচ্ছে। আমি তার স্ত্রী আছেন এখানে, মাননীয় উপাচার্যের স্ত্রী আছেন, মাননীয় উপাচার্যর ব্যক্তিগত চিকিৎসক তিনিও আছেন, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাহেব আছেন, এছাড়া আমাদের অনেক প্রচুর অধ্যাপক বন্ধুরা, আমার সহকর্মীরা, তারাও আমার সঙ্গে আছেন। উপাচার্য একটা যে উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, আপনারা দেখেছেন গত 1 তারিখ উপাচার্যকে নিগ্রহ করা হয়েছে, শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, অপমান করা হয়েছে, এবং তারপরেও তার সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি আজকে ওনাকে দেখতে এসেছিলাম, উনি ডাক্তার আমাকে নিজেই বললেন একটু আগে যে ওনার কোনো রকম মানসিক চাপ ওনার নেওয়া যাবে না, এমনি একটা ওনার স্ট্রোক হয়ে গেছে, হার্টের অবস্থা ভালো না। সেই জায়গায় আমার মনে হয় আমি সব অনুরোধ করব, মাননীয় উপাচার্য ভাস্কর গুপ্তর জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তার সঙ্গে করা হয়, আমার এইটুকুই বলা। উপাচার্যকে এই অবস্থাতে গিয়ে মেডিকেল সাপোর্ট নিয়ে হলে গিয়ে দেখা করতে হবে, না হলে বৃহত্তর আপনারা বলছেন যে ছাত্ররা বলেছে এই অসুস্থ অবস্থাতেও তাকে গিয়ে বৈঠকে বসতে হবে। এটা কি তাদের বাড়ির লোকের ক্ষেত্রে, তাদের বাড়ির লোক যদি হাসপাতালে মরণপণ অবস্থায় থাকতো এবং যেখানে ডাক্তার তাকে সম্পূর্ণভাবে, ডাক্তার আছেন আমার সঙ্গে, ডাক্তারও নিশ্চয়ই বলবেন, চিকিৎসক যেখানে তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলছে, সেই অবস্থায় তাকে উঠে গিয়ে আইসিইউ বেড থেকে উঠে গিয়ে তাকে মিটিং করতে হয়, এইটা যদি দাবির মূল চেহারা হয়ে থাকে তাহলে আপনারা ভেবে দেখুন কি পরিমাণ অসহিষ্ণুতা, কি পরিমাণ অমানবিকতা এবং কি পরিমাণের নৈরাজ্যের জন্ম। এটা এই ভেতরে একটা প্রায় দুর্গের মতো মুক্তাঞ্চলে হয়ে আছে। বলছি ডাক্তারবাবু, ইন্দ্রাণী জুড়ায় বলে যে পড়ুয়া আপনার উপর আক্রমণ করতে গেল, সে আরএসএফ বলে একটি সংগঠন করে, এই সংগঠনের সদস্যরা বিরুদ্ধে কথা বলে। অনেকে বলছেন কেন এদের ধারায় মামলা দায়ের করা হবে না, এনআইএ এর মতো সংস্থাগুলো কেন তদন্ত করা হবে? এগুলো তো সম্পূর্ণভাবে দেখুন কোন সংস্থার কি রাজনৈতিক সংস্থা করে আমি জানি না, সংগঠন করে আমিও কি ছাত্র হিসেবেই দেখেছি, এবং সেই জায়গা থেকে তার পরিবারের সঙ্গে গতকাল আমি কথা বলেছি। আপনি কথা বলে দুঃখ প্রকাশ করছেন, অন্যদিকে কিন্তু দেবাংশু বলেছে যে গাড়িতে চাপাই পড়েন। দেখুন, আমি একটা কথা বলি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করি, আমার 16-17 বছর হয়ে গেছে তার সঙ্গে, তারও বেশি। তাকে আমি সবসময় সৌজন্যের রাজনীতি করতে দেখি, মানবিকতার রাজনীতি করতে দেখেছি। তা আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মা বাবা বা অভিভাবক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা অত্যন্ত ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ। আমি মমতাদির রাজনীতি করি বলে আমি সৌজন্য করেছি, এবং যেহেতু রাজনীতির বাজারে আমরা সবাই আছি, আমি আপনি সবাই, ওদের সঙ্গে আমার কি কথা হয়েছে তা ব্যক্তিগত, প্রাইভেট। আমি এটাই অমার্জিত বাজারে নামাতে চাই না, এবং ওনারা যেটা বলছেন আমি ওনাদের কথাটাই চূড়ান্ত বলে ধরে নিচ্ছি। শেষ প্রশ্ন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো তারা ধর্মঘট ডেকেছিল, এখন তারা অভিযোগ করছে পুলিশি অত্যাচার হয়েছে তাদের উপর, আপনার ঘটনাকে কেন্দ্র করে? সেদিন যা ঘটনা ঘটেছে ওরা ভারতবর্ষ দেখেছে, এই একটি রাজনৈতিক দল ছাড়া, যারা এখন প্রায় শূন্য থেকে মহাশূন্যের দিকে যাচ্ছে, তারা ছাড়া সবাই এই ঘটনার প্রতিবাদ করেছে। এখন প্রশ্নটা কি করলে তারা ছাত্র ধর্মঘট ডেকেছিল, সেখানে পুলিশি অত্যাচারের অভিযোগ করছে, বলা হচ্ছে পুলিশ সেদিন প্রথম কথা ছিলই না, উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন তারা বন্ধ রেখেছিল, তো
ওদের ওরা ওরা কি বলছে ওদের আমি কথা নিয়ে ওরা চিন্তিত বা ভাবিত বা কথা বলতেও চাই না। আমি শুভেচ্ছা করছি, জানাচ্ছি ওকে ভালো হোক, বড় হোক, অভিনয় নাম করুক, আমার সমস্ত শুভেচ্ছা আশীর্বাদ না চাই আমার একটা আবেদন করবেন শিক্ষামন্ত্রী হিসেবে পরীক্ষা এটা বিষয়টার অভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি কেন বক্তব্য রাখতে চাই? ছাত্রদের একটা কথা, ছাত্ররা বলছেন যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এফআইআর হচ্ছে, কিন্তু তাদের অভিযোগ ছিল আপনার বিরুদ্ধে, যেহেতু আপনার গাড়িতে ইন্দ্রনীল আহত হয়েছে, আপনার বিরুদ্ধে পুলিশ কেন অ্যাকশন নেবে না, এটা তাদের দাবির মধ্যে রয়েছে যে আপনার বিরুদ্ধে কেন এফআইআর। এবং কলকাতা হাইকোর্ট আজকে অভিযোগ দায়েরের নির্দেশ দিয়েছে। আমি পুলিশ নিয়ে যাওয়াটা সেদিনও বলেছি দরকার নয়, আজকেও বলেছি দরকার নয়, এবং একই সঙ্গে বলছি পুলিশ নিয়ে যাওয়াটা যে দরকার ছিল না, এটা যেমন আমার কাছে আমার বক্তব্য, আমাকে আত্মরক্ষা করা, আমার আত্মরক্ষা করা, সেটাও অনুরূপভাবে আমার কাছে দরকার ছিল। ফলে এখানে কেউ একটা পারসেপশনের ব্যাপার, কেউ মনে করতে পারেন আমি পুলিশ নিয়ে যেতে পারতাম, আমি সেটা মনে করিনি। কেউ বলতে পারেন আমি আরেকটু ধৈর্য ধরে থাকতে পারতাম, আমি সেটা মনে করিনি। আমি মনে করেছি ঠিক সময় আমি বেরিয়েছি, ওখানে থেকে আমার আত্মরক্ষাকে আরো বিপর্যস্ত করা বা গোটা সিচুয়েশনটাকে আরো ভোলাটাইল করে তোলা আমার মনে হয় না ঠিক হতো। তা ওরা যে কথা বলছেন আমার গাড়ির সামনে ওদের আসাই উচিত হয়নি, এটা আমি মানে গভীরভাবে মনে করি। কিন্তু পরিকল্পিত একটা ঘটনা বলে মনে হয়। ছাত্ররা উত্থাপালতে মারবে, তারপরে নিশ্চয়ই পুলিশ ডাকা যাবে, তো সেটা নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এরকম কিছু হবে। আপনার কি মনে হয় এটা ওদের পরিকল্পনা ছিল? রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী গেলে হামলা করা হয়, আরো একাধিক, এর আগে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে রাজ্যপাল একাধিক নজির রয়েছে। এরপরে এবং বারবার দু একটি সংগঠন তাদের বিরুদ্ধে অভিযোগ আসে এই ধরনের হামলা চালানো, এরপরে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেবে না যাদের বিরুদ্ধে? দেখুন, আমাকে সেদিন বারবার করে, যেমন ওই এদের এফআইআর ক্ষেত্রে কথাটা বলছি, আমাকে সেদিন বারবার করে আমার উপর চাপ ছিল আমি না এফআইআর করি। আমি একটি এফআইআরও করি, আমার কারোর বিরুদ্ধে আমাকে বলা হয়েছিল ওই আহত ছাত্রের বিরুদ্ধে এফআইআর করতে, আমি করি। আমার সংগঠনকে আমি বলেছিলাম কিন্তু এফআইআর করবো না। তো পুলিশ নিশ্চয়ই কিছু ব্যবস্থা নিচ্ছে, সেটা আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে সেই আপনি বলছেন যে ব্যবস্থা আরো বাড়ানোর কথা বা ব্যবস্থার আরো যাতে বাড়ে, আপনারা সেটা বলছেন, আরো যাতে পুলিশ তৎপরতা বাড়ে, তো সেটা পুলিশ বা প্রশাসনের বাড়ি দেওয়াই ভালো। একেবারে নিষিদ্ধ এলাকা নয়, আমার বক্তব্য তো সেটাই, যেটা নিষিদ্ধ এলাকা নয়, এটা কোনো মুক্তাঞ্চল নয়, এটা কোনো অবরুদ্ধ দুর্গ নয়, এবং এরা আমি বলতে চাই যে এখানে আমাদের যে কোনো লোক যেতে পারে, ওনাদের রাজনৈতিক মত থাকুক, অন্য রাজনৈতিক মত থাকুক, আর অন্য রাজনৈতিক মত এলেই তার দিকে দাঁড়া করবো, তার দিকে বলবম ছুঁড়ে মারবো, সেনাবাহিনী বাহিনী নিয়ে ধাওয়া করবো, এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। আচ্ছা, তাহলে ম্যাডাম বলুন। অসুস্থ নিজে যে এরকম অমানবিক চাহিদা দয়া করে আপনারা একটা অসুস্থ মানুষকে টানতে টানতে নিয়ে যাবেন, একটু ভেবে দেখবেন আপনার বাবা মা, আমরা কিন্তু বয়স্ক, আমার স্বামী আমাদের তারা তো সেরকমই সন্তান যারা তাদের বাবা মাকে হাত থেকে সুস্থ তাদের দাবি ওটা দু একদিন আগে থেকে শরীর খারাপ, এই শরীর খারাপের কারণ গত শনিবার থেকে
আমি বলছি 2015 আমি সামহাও আমি স্টেপিং কাজ করি কিন্তু সে ঘটনাটা ঘটে কারণ যেটা শিক্ষক হিসেবে ছাত্রকে দেখতে যাওয়া কিন্তু যেটা আমি ভাবিনি সেটা হচ্ছে প্রবল কারাগার এবং মানে একজন প্রায় কার্যত তাদের উপর উঠে যাওয়া ছিল এটাতে প্রচন্ড ডিপ্রেসড হয়ে গেছে মানে সারা জীবন শিক্ষকতা করে এবং খুব সম্মানের সাথে উনি শিক্ষকতা করে কাটতে হয়েছে আমার মনে হয় যে এটা আর enough। আর আমি একটা কথা রিকোয়েস্ট করছি আপনাদের, যখন ওনার পরিচয় দেবেন অনুগ্রহ করে দেখবেন যে উনি একজন চিকিৎসক ডক্টর, দিদি আপনার নামটা কি? যে ডক্টর কেয়া গুপ্ত উপাচার্য, এটা আমার ব্যক্তিগত অনুরোধ আপনাদের। অরিন্দমবাবু নাকি কতদিন হাসপাতালে থাকতে হতে পারে? আর এখন কেমন রয়েছে, কেমন রয়েছে? সামান্য উন্নতি হয়েছে, স্থিতিশীল বলবো না। কারণ ব্লাড প্রেশার প্রথমে যেরকম 170-65-তে ঘোরাফেরা করছিল, সেটা খানিকটা নেমেছে, কিন্তু এখনো সেটাকে স্বাভাবিক বলার পরিস্থিতি কিন্তু আসেনি। এই জন্যই বারবার সবাইকে অনুরোধ করেছি এই যতটা পারবেন ওনাকে যেন কোনো উত্তেজনা যেন না হয়। বেশি উত্তেজনা হলে কিন্তু রক্তচাপ বৃদ্ধি হবে। তো সেই জায়গা থেকে পরিষ্কার ওনাকে এখন বেড রেস্ট, তার সাথে ওষুধ কিছু পরিবর্তন হয়েছে, কিছু ওষুধ বাড়ানো হয়েছে, কিন্তু এই রক্তচাপ যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কিন্তু 10 থেকে 14 দিনের সময় লাগে। সব থেকে বড় কথা, উনি 2015-তে একটা হ্যামারেজিক স্ট্রোক, রক্তক্ষরণ হয়েছিল, তার থেকে উনি বেরিয়ে এসেছেন, স্বাভাবিক জীবনযাত্রা মানে মেনটেন করছিলেন। এইবার যেটা হচ্ছে, এখন এই সময়ে যখন স্ট্রোক হয় তখন যদি তার রক্তচাপ বৃদ্ধি হয় তখন কোনোভাবেই সহজভাবে ব্যাপারটা নেওয়া যায় না। এই জন্যই ভর্তি করা, যে 2 দিন ধরে প্রেশারের ওষুধ বাড়ানো সত্ত্বেও প্রেশারটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে এলো না। বাবু, অনেকে এই আশঙ্কা করছেন এই অবস্থায় যদি বিশ্ববিদ্যালয়ে যান বিক্ষোভের মুখে পড়ে, তাহলে উচ্চ রক্তচাপ থেকে ব্রেনে হ্যামারেজ হতে পারে, এখান থেকে প্রাণ